আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনকাম ট্যাক্স নিয়ে অনেক জটিলতা তৈরি হয়। যখন এই জটিলতা তৈরি হয় তখনই সাধারণত বিষয়টা আপনি ইনকাম ট্যাক্সেরই আরেকটা ইউনিট আছে, সেটা হচ্ছে আপিল বিভাগ। সো আপনি ইনকাম ট্যাক্স আপিল অথরিটির কাছে আপনি যেতে পারেন। সো ইনকাম ট্যাক্স আপিল যে অথরিটি আছে, সে আপিল অথরিটি ধরেন আপনাকে একটা রায় দিয়ে দিল, আপনার কি হলো, সেই রায়টা আপনার পছন্দ হলো না। সো যখন আপনার রায়টা পছন্দ হলো না, তখন আপনি কিন্তু আরও উপরে যেতে পারেন, অথবা ইনকাম ট্যাক্স আপিল যে অথরিটি আছে সেই মনে করলো যে এখানে আসলে সিদ্ধান্তটি নেওয়া তার অধিকার নেই বা সেই ডিসিশন দিতে পারছে না, তখন কিন্তু সেটা আপিলের ট্রাইব্যুনালে পাঠাতে পারে। সো দুইটা কেস হতে পারে, একটা হচ্ছে যে সংক্ষুব্ধ ব্যক্তি অ্যাপ্লিকেন্ট যে তার পছন্দ হলো না রায়টাকে, সে কিন্তু যেতে পারে আপিলের ট্রাইব্যুনালে। আরেকটা হচ্ছে যে ইনকাম ট্যাক্স অথরিটি সে নিজেই পাঠাতে পারে আপিলেট ট্রাইব্যুনালে। অথবা আরেকটা পক্ষ আছে, যেটা হচ্ছে যে এমন একটা অবস্থা হতে পারে যে ইনকাম ট্যাক্স আপিল অথরিটি যে রায়টা দিল, সেই রায়টা আসলে ডিসিটি বা ইনকাম ট্যাক্স অফিসের যারা আছে তারা যেই ক্যালকুলেশনটা করেছিল সেটার বিপরীতে যাচ্ছে। তখন তারা নিজস্ব যে ডিপার্টমেন্ট আছে, যে ডিপার্টমেন্টটা মানে নিজস্ব ডিপার্টমেন্ট বলতে ইনকাম ট্যাক্স অফিসেরই আরেকটা ইউনিট যেটা আপিল অথরিটি ছিল, সেই অথরিটির যে রায় আছে সেই রায়ের বিরুদ্ধে তারা কিন্তু আপিলের ট্রাইব্যুনালে যেতে পারে। সো ইনকাম ট্যাক্স অফিসের যে একটা ডেপুটি কমিশনার অফ ট্যাক্সের যে একটা অফিস আছে, সেই অফিসের বাইরে কিন্তু তারা যেই হিসাব নিকাশটা করেছে তার বিরুদ্ধে কিন্তু আপনি একটা আপিল করতে পারেন। কোথায়? আপিল অথরিটির কাছে। কিন্তু সেই অথরিটির রায়টা আপনার মনসম্মত না হতে পারে, তখন মনসম্মত না হলে আপনি কিন্তু আপিলের ট্রাইব্যুনালে যেতে পারেন। অনেক সময় সেই রায়টা আবার ডিসিটির বিরুদ্ধে যেতে পারে, তখন ডিসিটি সে নিজে কী করতে পারে, সে নিজে কিন্তু অনুমতি নিয়ে আপিলের ট্রাইব্যুনালে যেতে পারে। সো তিনটা পার্ট, একটা হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট নিজে পছন্দ না হয়, আপিল অথরিটির সিদ্ধান্ত পছন্দ না হয়, সে আপিলের ট্রাইব্যুনালে যেতে পারে। দুই নম্বর যেটা, সেটা হচ্ছে ডিসিটি, সে নিজেও কিন্তু যেতে পারে আপিলের ট্রাইব্যুনালে, তাদেরই আলাদা একটা ডিপার্টমেন্টের যখন সিদ্ধান্তে সংক্ষুব্ধ হলো। তৃতীয় হচ্ছে যে আপিলের অথরিটি, সে নিজেই কিন্তু আপিলের ট্রাইব্যুনালে পাঠাতে পারে। সো এই যে তিনজনের তিনটা পরিস্থিতির কারণে যে সিদ্ধান্তটা হলো, সেটা হচ্ছে আপিলের ট্রাইব্যুনালে তখন সেকেন্ড স্টেজে এসে চলে আসলো। সো প্রথম স্টেজটা হলো কি, আপনি আপিলেট অথরিটির কাছে গেলেন, তার সিদ্ধান্তটা পছন্দ হলো, এবার আপনি আপিলেট ট্রাইব্যুনালে আসলেন। হ্যাঁ, তারপরে স্টেপ বাই স্টেপ আরও স্টেপগুলো আছে, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো ভিডিওগুলোতে। সো আপাতত আমরা আপিল টু দ্য আপিলেট ট্রাইব্যুনাল, আপনি এখন কি করলেন, আপিলেট অথরিটির সিদ্ধান্ত পছন্দ হলো না, এবার আপনি আপিলেট ট্রাইব্যুনালে আসলেন। হ্যাঁ, এখন একটা আপিলেট ট্রাইব্যুনালটা বলে রাখি, আপিলেট ট্রাইব্যুনালটা সাধারণত কি হয়, এটা সাধারণত দুজন অথবা প্রয়োজন হলে তিনজন সদস্য দ্বারা গঠিত হয়। দুইজন সদস্য যারা থাকে তারা সাধারণত একদম সিনিয়র লেভেলের জজ থাকে, অথবা অনেক এক্সপিরিয়েন্স 8 থেকে 10 বছর বা 15 বছরের পুরনো এই রিলেটেড ইনকাম ট্যাক্স রিলেটেড বা আপনার হচ্ছে যে কস্ট ফিনান্স এগুলোর ব্যাপারে যে অ্যাডভোকেট যারা এগুলো ডিল করেন, সেগুলো সিএ এসএমএ এফসিএ করা এক্সপার্ট লোকরা থাকেন এখানে। মোটামুটি তাদেরকে দিয়ে কিন্তু এই দুই সদস্যের একটি আপিলের ট্রাইব্যুনাল কী হয়, গঠিত হয়। অনেক সময় প্রয়োজন হলে, যখন প্রয়োজন হয় তখন সাধারণত আরেকজন কী করা হয়, সদস্য অ্যাড করা হয়। ইফ রিকোয়ার্স, তখন তিনজন সদস্য অ্যাড করা হয়। যখন সিদ্ধান্ত সমস্যা তৈরি হয় সিদ্ধান্ত দিতে, যখন তারা উভয়ে বিভাজিত সিদ্ধান্ত দেন দুইজন, তখন আরেকজন সদস্যের দরকার হয়। আর এই যে আমরা বললাম যে সিএ এফসিএ করা লোকজন থাকে এখানে, এই দুজন সদস্যের মধ্যে বা অনেক পুরনো অ্যাডভোকেট থাকে, অভিজ্ঞ অথবা জাজ থাকে, কিন্তু তাদের বাইরেও বর্তমান সময় যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স রিলেটেড যে অফিস আছে, ট্যাক্স ক্যাডারের যে সিনিয়র লেভেলের অফিসার আছে, তারাই সাধারণত এখানকার সদস্য হিসেবে নিয়োগ হয় ইনকাম ট্যাক্স আপিলেট ট্রাইব্যুনালের। হ্যাঁ, তাহলে একটু জানি যে বাংলাদেশে এরকম আপিলেট ট্রাইব্যুনাল কতগুলো আছে। ইনকাম ট্যাক্স আপিলেট ট্রাইব্যুনালে বাংলাদেশে 7টি আছে, এর মধ্যে 5টা বেঞ্চে বসে ঢাকাতে, একটা বেঞ্চ চিটাগংয়ে, আর একটা বেঞ্চ খুলনাতে কাজ করছে। হ্যাঁ, এখন আমরা দেখি আপনি যে আপিলেট ট্রাইব্যুনালে আমরা আসলে যেটা জানতে চাইব কীভাবে আপিলটা করে। হ্যাঁ, আমরা প্রথমে বলছি ট্যাক্স দাদা ট্যাক্স দিল, ডিসিটি বলল যে না আপনার ট্যাক্সটা আমরা সন্তুষ্ট না, তখন সে কী করলো, আপিলেট অথরিটির কাছে একটা আপিল করলো, সে আপিল অথরিটি একটা রায় দিল, সেই রায়তেও কী হলো না, অথবা রায় দিল অথবা সেই রায়তে অ্যাপ্লিকেন্টও সন্তুষ্ট না, অথবা
ডিসিটি সন্তুষ্ট না, অথবা আপিল অথরিটি সে নিজে পাঠিয়ে দিল ট্রাইব্যুনালে। হ্যাঁ, ট্রাইব্যুনালটা কীভাবে গঠন হয় সেটা আমরা অলরেডি আলোচনা করলাম। এইবার দেখি সেখানে সে কীভাবে আপিলটা করে, আমরা পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করছি। অ্যান্ড এসএসসি মে আপিল টু দ্য আপিলেট ট্রাইব্যুনাল ইফ হি ইজ অ্যাগ্রিভড বাই অ্যান অর্ডার অফ দ্য এডিশনাল কমিশনার অফ টেক্সাস আপিল অর দ্য কমিশনার আপিলস। আমরা অলরেডি বলছি সে যদি অ্যাপ্লিকেন্ট যদি সন্তুষ্ট না হয় তাহলে সে কী করতে পারে, আপিল করতে পারে। কোথায় আপিল করবে? আপিলের ট্রাইব্যুনালে আপিল করবে। হ্যাঁ, 2 নম্বর, নো আপিল আন্ডার দ্য সাবসেকশন শ্যাল বি এগেইনস্ট দ্য অর্ডার অফ দ্য এডিশনাল কমিশনার অফ দ্য কমিশনার অফ ট্যাক্সেস আনলেস দ্য এসএসসি হ্যাজ paid 10% of the amount representing the difference between the tax determined on the basis of the order of the additional commissioner of the commissioner of taxes and the অ্যাডমিটেড ট্যাক্স লায়াবিলিটি। ধরুন এখন সে কী করলো, আপিলেট ট্রাইব্যুনাল সে মামলা করতে যাবে। হ্যাঁ, ফাইল করতে যাবে। তখন বলছে আপনি যদি ফাইল করেন তাহলে হচ্ছে আপনাকে আপনার যে আপিলেট অথরিটি যে রায়টা দিয়েছিল সেখানকার যে পার্থক্যটা এবং আপনার যে অ্যাসেসমেন্টের মধ্যে যে পার্থক্যটা, এই দুইটা পার্থক্যের মাঝখানে আমি আবার বলি, আপিলেট অথরিটি যে রায়টা দিয়েছে অ্যাসেসমেন্ট অথবা আপনার হচ্ছে যে পেনাল্টির ব্যাপারে, যেটার ব্যাপারে দিয়ে একটা কেন যে রেটটা দিয়েছে, যে অ্যামাউন্টটা দিয়েছে সেই অ্যামাউন্টটা এবং হচ্ছে আপনার যে অ্যাসেসমেন্ট যেটা নিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সংক্ষুব্ধ ব্যক্তি, দুইটার মাঝখানে যেই ডিফারেন্সটা সেটার কমপক্ষে 10% আপনি কি করবেন, আপনি ফি হিসেবে জমা দেওয়ার পরেই 10% জমা দেওয়ার পরেই আপনাকে কি করবে, আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আপিল করার জন্য। সো 10% জমা দেওয়ার পরে এবার আমরা তৃতীয় যে এটা আছে সেটাতে চলে যাই। On an applicant made in this behalf of the SEC, the Commissioner of the Taxes may reduce the requirement of such payment if the ground of such application appears reasonable to him and shall pass order in this regard as think fit within the 30 days from the date of the receipt of such application under the subsection 2. এখানে যেহেতু বড় বড় কোম্পানিগুলো এই মামলাগুলো করে থাকে বা আপিলের ট্রাইব্যুনালে যায়, সেহেতু এখানে আসলে শত শত কোটি বা কয়েক কোটি টাকার একটি মামলা থাকে। সো সেখানে কয়েক কোটি টাকার যে 10% সেটা সাধারণত অনেক বড় ফিগার হয়। অনেক সময় কোম্পানি বলে যে এই 10%ও আমার পক্ষে দেওয়া সম্ভব না। তখন সে যদি যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারে যে আমার এই 10% আমার জন্য অনেক বেশি হয়ে যাচ্ছে বা এটা আসলে যুক্তিসঙ্গত না, এই 10% অ্যাপ্লাই করো, তখন সে 30 দিনের মধ্যে সে যখন আপিল করতে যাবে তার 30 দিনের মধ্যে, সে রায়ের 30 দিনের মধ্যে সে কী করবে, সে ওই কমিশনার বরাবর একটা অ্যাপ্লিকেশন দিবে যে না এই 10% আমি কী করতে চাই, রিডিউস করতে চাই। তখন সে একটা অ্যাপ্লিকেশন দিবে এবং সে যুক্তিসঙ্গত গ্রাউন্ড দেখাবে, এবং সে যুক্তিসঙ্গত যদি গ্রাউন্ড দেখাতে পারে তাহলে কমিশনার সেখানে কী করতে পারে, অ্যাপ্লিকেশন যদি অ্যাপিয়ার্স রিজনেবল টু হিম, তার যদি রিজনেবল হয় তাহলে সে একটা অর্ডার দিতে পারে, সে সেটাকে কমিয়ে দিতে পারে অথবা একটা অ্যামাউন্ট সে ফিক্স করতে পারে অথবা সেটা নাকচ করে দিতে পারে। সো দিতে হবে না, এরকম একটা সিদ্ধান্ত দিতে পারে। সো তাকে হচ্ছে যে 30 দিনের মধ্যে তাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। আচ্ছা, এবার আমরা আসি দ্য ডেপুটি কমিশনার ট্যাক্স মে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এটা পড়ার আগে আমরা বলি, এই কথাটি এখানে বলা হয়েছে যে সে ইচ্ছা করলে কি করতে পারে, এই যে সিদ্ধান্তটা ইনকাম ট্যাক্সের আপিল যে অথরিটি ছিল তার সিদ্ধান্তটার বিপরীতে কিন্তু ডিসিটিরও কিন্তু কী হতে পারে, কারণ হচ্ছে যে যখন অ্যাপ্লিকেন্ট সংক্ষুব্ধ হলো সে কিন্তু হচ্ছে যে ডিসিটির সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়, আপিল শাখাতে সে কী করলো, আপিল করলো, কিন্তু সে আপিল শাখার রায়টা অনেক সময় ডিসিটির বিরুদ্ধেও যেতে পারে। যেমন ডিসিটি ধরেছিল তার জন্য পেনাল্টি ধরেছিল হচ্ছে যে আপনার 2 লাখ টাকা, কিন্তু আপিল ট্রাইব্যুনাল দিল 1 লাখ টাকা, তাহলে এটা ডিসিটির সিদ্ধান্তের বিরুদ্ধে গেল, তখন সে কিন্তু আপিলের ট্রাইব্যুনালের কাছে যেতে পারে। সো সে অনুমতি নিয়ে, কমিশনারের অনুমতি নিয়ে সে কিন্তু একটা পক্ষ হিসেবে আপিলের ট্রাইব্যুনালে মামলা করতে পারে। এই কথাটি এখানে বলেছে, দ্য ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস মে উইথ দ্য প্রিয়র অ্যাপ্রুভাল অফ দ্য কমিশনার অফ ট্যাক্সেস আর অ্যাপিল টু দ্য অ্যাপিলেট ট্রাইব্যুনাল এগেইনস্ট দ্য অর্ডার অফ অ্যান এডিশনাল কমিশনার অফ ট্যাক্সেস আপিলস অর কমিশনার অফ দ্য ট্যাক্সেস অ্যাজ দে মে বি আন্ডার সেকশন 289 সেকশনের আন্ডারে যে আপিল কমিশনার যে ছিল তার বিরুদ্ধে অথবা এডিশনাল কমিশনার অফ ট্যাক্সেস যে আপিল ডিপার্টমেন্টে ছিল তার যে সিদ্ধান্তটা, তার আপিলের ট্রাইব্যুনালের যে সিদ্ধান্তটা ছিল আপিলের ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে এডিশনাল কমিশনার অফ ট্যাক্সের অনুমতি নিয়ে সে কী করতে পারে, ডেপুটি কমিশনার ট্যাক্স কী করতে পারে, অনুমতি নিয়ে সে তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে কী করতে পারে, মামলা করতে, আপিলের ট্রাইব্যুনালে মামলা করতে পারে। সো আমরা বলেছিলাম যে সেইখানে একটা ডিসিটি, সে নিজে কিন্তু একটা পক্ষ, কিন্তু সে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত নিয়ে সেই অ্যাপ্লিকেন্টের বিরুদ্ধে সেও কী করতে, অ্যাপ্লিকেন্টের বিরুদ্ধে না, আমি বলেছি এখানে সে হচ্ছে যে আপিলের ট্রাইব্যুনালের যে রায় আছে সেই রায়ের বিরুদ্ধে সে কী করতে পারে, সে নিজেও
মামলা করতে পারে বা আপিল করতে পারে। এবার আমরা দেখব যে every appeal under subsection 1 or subsection 3 shall be filed within 60 days of the date on which the order sought to be appealed against is communication of the SSC to the commissioner. আচ্ছা, as the case may be provided, যদি হচ্ছে যে পুরোটা পড়ার দরকার নেই, আমরা বলতে পারছি যে এখানে যখনই আপনি আপিল অথরিটির কাছ থেকে আপনার রায়টা আসলো, রায়টা আসার পরে আপনি এখন আপিল করতে যাচ্ছেন, আপনি সেটাতে সংক্ষুব্ধ হয়েছেন, আপনি আপিলের ট্রাইব্যুনালে আপনি আপিল করবেন। হ্যাঁ, আপিলের ট্রাইব্যুনালে আপনি যখন আপিল করবেন তখন আপনাকে ওই রায়ের 60 দিনের মধ্যে আপনাকে কী করতে হবে? আপিলটা করতে হবে। আপনি যদি 60 দিনের মধ্যে রায় না করেন তাহলে সেটা বাতিল হবে। কিন্তু আপনি যদি 60 দিনের পরে মামলা করতে আপিল করতে না পারেন, কিন্তু আপনার এমন লজিক্যাল কোনো গ্রাউন্ড আছে, সাফিসিয়েন্ট কজ ফর নট প্রেজেন্টিং দ্য আপিল উইদিন দ্যাট পিরিয়ড, এই 60 দিনের মধ্যে আপনি আপিল করতে পারেননি, কিন্তু এই জন্য আপনাকে একটা লজিক্যাল গ্রাউন্ড আছে। আমরা নর্মালি বলতে কোনো সময় সে এমন একটা অবস্থায় ছিল যারা আপিল করবেন তারা দেশের বাইরে ছিলেন, বিজনেসের কাজ ছিলেন, অথবা সরকারি কোনো অর্ডার তারা পালন করছিলেন, অথবা কারো যারা সরাসরি এটার সাথে জড়িত তাদের কারো মৃত্যু সংক্রান্ত কোনো বিষয় দেবে, অথবা অসুস্থতাজনিত লম্বা 6 মাস 1 বছরের ট্রিটমেন্টে সে দেশের বাইরে থাকতে পারেন। এই যে বিভিন্ন বিষয়গুলো, এই বিষয়গুলো যদি লজিক্যাল গ্রাউন্ড হয় তাহলে আপিলটা 60 দিনের মধ্যে যদি তাকে আপিল করতে হবে সেটা বাধ্যতামূলক না। সেই লজিক্যাল গ্রাউন্ড থেকে সে পুনরায় কী করতে আপিলের মেয়াদটা সে বাড়িয়ে নিতে পারে। An appeal to the appellate tribunal shall be filed in such a form and verified in such a manner as may be prescribed and shall accept in the case of an appeal under the subsection 2 but be accompanied by a fee of টাকা 1000। খুব ইজি জিনিস, সেটা হচ্ছে 1000 টাকার বিনিময়ে আপনি একটা ফর্ম আছে, সেই ফর্মের মাধ্যমে আপনি কী করবেন? আপিলটা করবেন। এখানে তারপর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দ্য বোর্ড মে বি নোটিফিকেশন ইন দ্য অফিসিয়াল গেজেট স্পেসিফিক দ্য কেসেস ইন হুইচ দ্য আপিল শেল বি ফাইল্ড ইলেকট্রিক্যালি অর এনি আদার মেশিন রিডেবল অর কম্পিউটার রিডেবল মিডিয়া। আপনি যে আপিলটা করবেন সেটা ফরম্যাটটা কীরকম হবে, সেটা মেশিন রিডেবল বা কম্পিউটার রিডেবল অথবা ইলেকট্রনিক যে প্রসেসটা হবে সেই প্রসেসের মাধ্যমে আপনি যে গ্যাজেট আকারে দেওয়া হয় যে এই প্রক্রিয়ায় আপনাকে আপিলটা করতে হবে, সেই আপিলটা সেভাবে মেনে আপনাকে আপিলটা করতে হবে। দ্য স্পেসিফাই দ্য ফর্ম অ্যান্ড ম্যানার ইন উইচ সাচ আপিল শ্যাল বি ফাইল্ড, সেখানে কী প্রক্রিয়ায় সেই ফাইলটা হবে আপনাকে সেই প্রক্রিয়াটা এখানে বলে দেওয়া হয়েছে। সো আমরা কী প্রক্রিয়ায় আপিলটা করব, কত দিনের মধ্যে করব, কে বা কারা করতে পারে, আপিলের ট্রাইব্যুনালের ফরমেশনটা কীরকম হয় সেই বিষয়ে বিস্তৃত বললাম। এবার অতি দ্রুত আমরা একটু কয়েকটা পয়েন্ট আলোচনা করব যে আপিলের ট্রাইব্যুনালটা কী সিদ্ধান্তটা দেয়, সে কীভাবে ডিসপোজ করে। আপিলের ট্রাইব্যুনালের যে সিদ্ধান্তটা সেটা সেকশন ইনকাম ট্যাক্স অ্যাক্টের 292 নম্বর সেকশনে বলা হয়েছে। দ্য আপিলের ট্রাইব্যুনাল মে আফটার গিভিং বোথ দ্য পার্টিস টু দ্য আপিল দ্য অপরচুনিটি অফ হিয়ারিং হার্ড পাস দ্য অর্ডার্স অন দ্য আপিল অ্যাজ ইট থিংস ফিট, সে শোনার পরে সে এখানে সাধারণত যে বিষয়টা আসে সেটা পেনাল্টির বিষয়টা এবং অথবা অ্যাসেসমেন্টের বিষয়টা চলে আসে। হ্যাঁ, সে যেই এই দুইটা বিষয়ের ব্যাপারে সে যেটা ফিট মনে করবে আপিলের ট্রাইব্যুনাল সেই সিদ্ধান্তটা দিয়ে দেবে। দুই পার্টির আপনার হচ্ছে যে আপিলেট অ্যাপ্লিকেন্ট এবং হচ্ছে যে ডিসিটি দুইজনের পক্ষে শুনানির পরে সে একটা রায় দিয়ে দিবে। খুব স্বাভাবিকভাবে বোঝা যায় একটা রায় দিবে। বিফোর ডিসপোজিং অফ এনি আপিল দ্য আপিলেট ট্রাইব্যুনাল মে কল ফর সাচ পার্টিকুলার্স অ্যাজ ইট মে রিকোয়ার স্পেসিং দ্য ম্যাটার্স অ্যারাইজিং দ্য আপিল অর কজ ফার্দার ইনকোয়ারি বাই ডেপুটি কমিশনার অফ ট্যাক্স। এখন শুনানি চলছে, দুই পক্ষেই শুনানি যখন জবাবদিহি বা জবানবন্দি চলছিল তখন এমন কিছু বিষয় উঠে আসতে পারে যেটা এর সাথে রিলেটেড, এই ট্যাক্সের রিলেটেডের সাথে বা তাদের আপিলের সাথে জড়িত, তখন সে সেটাকে আবার তদন্ত পাঠাতে পারে। যে তদন্ত করবে কি ডেপুটি কমিশনার অফ ট্যাক্সের কাছে দিয়ে দেবে, সে সেটা তদন্ত করে সেটা জাস্টিফাইড কিনা সেই বিষয়গুলো আবার কী করবে আপিলের ট্রাইব্যুনালে সাবমিট করবে। সো তদন্ত চলাকালে যদি কোনো বিষয় এই রিলেটেড বিষয় উঠে আসে সেটা সেই বিষয়গুলো আলোচনার জন্য নিয়ে আসতে পারবে বলে আদালত মতামত দিতে পারে আপিলের ট্রাইব্যুনাল। সেটা হচ্ছে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সের আন্ডারে সেটা তদন্ত হবে। তৃতীয় যে বিষয়টা হচ্ছে যে যখন বিচার কার্য হবে তখন কী হবে, হোয়ার দ্য রেজাল্ট অফ দ্য আপিল এনি চেঞ্জ ইজ মেড ইন দ্য অ্যাসেসমেন্ট অফ এ ফার্ম অফ অ্যাসোসিয়েশন। আচ্ছা, এখানে ফার্মের কথা বলা হয়েছে, এটা পুরোটা না পরে আমরা সংক্ষেপ বলতে পারি। যখন কোনো ব্যক্তির ক্ষেত্রে, যেহেতু ফার্মে লিমিটেড কোম্পানিতে অথবা জয়েন্ট ফার্মগুলোতে অনেকগুলা
একক ইন্ডিভিজুয়াল থাকে, তাদের ব্যক্তিগত ট্যাক্স ফাইল নিয়ে অনেক সময় জটিলতা তৈরি হয়, তাদের যে কোম্পানির সাথে তাদের দেনা পাওনা নিয়ে অনেক সময় জটিলতা তৈরি হয়। সেই বিষয়গুলো ক্লিয়ার হওয়ার জন্য আপিলেট ট্রাইব্যুনাল কী করতে পারে, ডেপুটি কমিশনার ট্যাক্সকে তাদের স্পেসিফিক কিছু অ্যাসেসমেন্ট করে দেওয়ার কথা বলতে পারে এখানে। সো যখন স্পেসিফিক হবে তখন এটা রায়টা দেওয়া সুবিধা হবে, উদ্ভূত যে বিষয়গুলো থাকবে সেটাও থাকবে, এবং সে এই অনুযায়ী কী করবে, রায় দেবে। আমরা 1, 2, 3 নাম্বার পড়লাম। এবার 4th নম্বরে গিয়ে দেখি যে দ্য অ্যাপিলেট ট্রাইব্যুনাল শ্যাল কমিউনিকেট ইন অর্ডার অন দ্য অ্যাপিল টু দ্য এসএসসি অ্যান্ড দ্য কমিশনার উইদিন 30 days ফ্রম দ্য ডেট অফ সাচ অর্ডার। এখন যখন অ্যাপিলেট ট্রাইব্যুনাল যখন তার অর্ডারটা দিবে, সেই অর্ডারটা 30 দিনের মধ্যে সে অ্যাপ্লিকেন্টের কাছে এবং হচ্ছে যে কমিশনারের কাছে এই সিদ্ধান্তটা সে জানিয়ে দেবে। 30 দিনের মধ্যে তাদেরকে লিখিতভাবে কমিউনিকেশন করে জানিয়ে দেবে। অ্যান্ড সেভ অ্যাজ হেয়ার আফটার প্রভাইডেড ইন দিস চ্যাপ্টার দ্য অর্ডার্স পাসড বাই দ্য অ্যাপিলেট ট্রাইব্যুনাল শ্যাল বি ফাইনাল। খুব সিম্পল, সে যেটা রায়টা দেবে সেই রায়টাই হবে যে ফাইনাল। দ্য অর্ডার্স পাসড বাই দ্য আপিলেট ট্রাইব্যুনাল অন আপিল শ্যাল বি ফাইনাল। এখান থেকে যে রায়টা হবে সেটা হচ্ছে ফাইনাল। এবং এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে যে 6 নম্বরে অনেক বড় চ্যাপ্টার পুরোটা না বলি, আমরা পূর্বে জেনেছি ফরমেশনটা হয় কজনের সাথে, 2 জন সদস্য দিয়ে ফরমেশনটা গঠিত হয়। সো যখন কোনো রায় দিবে তখন 2 জনের রায় যদি 2 জন একই বিষয়ে সম্মত হয় তাহলে রায়টা তো হয়েই যাবে, এবং যদি 2 জন কোনো কারণে কোনো বিষয় যদি সম্মত না হয়, 2 জন 2 দিকে অবস্থান করে 2 পক্ষ নেয়, তখন সেখানে বলা হচ্ছে আরও এডিশনাল মেম্বার, 2 মেম্বার্সের সাথে অ্যান এডিশনাল মেম্বার ইজ অ্যাপয়েন্টেড ফর হিয়ারিং দ্য কেস বিকজ অফ দ্য ডিফারেন্ট ডিসিশন অফ দ্য 2 মেম্বার্স। ডিফারেন্স ডিসিশন, 2 জন মেম্বারের ডিফারেন্ট ডিসিশন হওয়ার কারণে হিয়ারিংয়ের মধ্যে আরেকজন মেম্বারকে অ্যাড করবে। তখন যখন 3 জন হয়ে যাবে, 3 জনের মধ্যে থেকে 2 জন যে পক্ষ নেবে সেই বিষয়ে রায় হবে। The period shall be 240 days from the end of the month which is appeal was filed. সেই ক্ষেত্রে যেহেতু এখানে 2 জন সিদ্ধান্ত দিতে বিলম্বিত করেছিল, সিদ্ধান্ত হয়নি, তৃতীয় একজনকে অ্যাড করতে হয়েছে, সেই ক্ষেত্রে সিদ্ধান্ত দেওয়া প্রথমে হয়েছিল যে 180 দিনের মধ্যে তাদেরকে সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল, সেটা বাড়িয়ে 240 দিন, যেই মাসে সে আপিলের জন্য আপিলের ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছে তারপর থেকে 240 দিনের মধ্যে সেই মামলাটা, সেই আপিলটার তাকে সিদ্ধান্ত দিতে পারে, সেই আপিলটার ব্যাপারে ফাইনাল রায় হবে। সো এই ছিল আমাদের আসলে যখন কেউ আপিলেট ট্রাইব্যুনালে যখন কেউ আপিল করে, যখন সে আপিলেট অথরিটির কাছ থেকে, ইনকাম ট্যাক্স অফিসের যে আপিলেট অথরিটি আছে সেখান থেকে সিদ্ধান্ত যখন সংক্ষুব্ধ হয়ে যায়, তখন সে আপিলেট ট্রাইব্যুনাল আছে। বাংলাদেশে 7টি আপিলেট ট্রাইব্যুনাল আছে, আমরা অলরেডি বলছি, ঢাকাতে 5টা, চিটাগংয়ে 1টা এবং খুলনাতে 1টা। এই আপিলেট ট্রাইব্যুনালে সে কী করবে, আপিল করবে, এবং আপিল করার পরে আপিলের যে প্রক্রিয়ারমেন্টটা আছে, যে প্রসিডিউরটা আছে, সেটা আমরা প্রথমেই আলোচনা করেছি প্রথম 12 মিনিটের মধ্যে। পরের 5 মিনিটের মধ্যে আমরা যেটা বললাম সিদ্ধান্তটা কীভাবে হয় এবং সেই সিদ্ধান্তটা কীভাবে কমিউনিকেশন করা হয়, সেই সিদ্ধান্তটার ক্ষেত্রে যদি ভিন্নতা দেখা দেয় 2 জনের মধ্যে, তখন সেখানে আরেকজন যুক্ত করা হয় এবং সেটা কতদিন, টাইমটা যখন 180 দিন থেকে 240 দিনে এক্সটেনশন করা হয়। সো যারা আপিলেট ট্রাইব্যুনালে কোনো আপিল করতে চান তারা যদি এই ভিডিওটি দেখেন, আসলে জিনিসটা একদম ভেঙে করা হয়েছে, তারা আসলে বুঝতে পারবেন। সো আপনাদের উপকারে আসলে বেসিক্যালি ভিডিওগুলো করা আমাদের যেন উপকারে আসে, আমরা যেন বিষয়গুলোকে ভয় না পাই এবং বুঝে চেষ্টা করি, তাহলে সমস্যার সমাধানগুলো করতে পারবো ব্যবসায়ীরা। যদি আপনাদের উপকার আসে তাহলে আমাদের এবং সবার উপকারে আসে, তাহলে এই ভিডিওগুলো সার্থক হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।